ইরান আবার সেকেন্ড লেয়ার অফ থ্রেট দিছে, সেটা কি হরমুজ বন্ধ করে দিচ্ছে। কারণ হরমুজ হচ্ছে মনে করেন যে বিশ্বের যে ব্যবসার রুট আছে এই রুটের কলিজা। এইটা যখন বন্ধ করে দিছে তখন মনে করেন যে 20% জ্বালানি বিশ্বের বিভিন্ন জায়গায় যাওয়া বন্ধ হয়ে গেছে। এখন পৃথিবীতে সবচেয়ে বেশি তেল আছে এই মুহূর্তে কার? আমেরিকার রিজার্ভ, তারপরে হচ্ছে রাশিয়ার। তাহলে ইরানের তেল মেইনলি কে কেনে? ইরানের তেলের 1 নাম্বার বায়ার হচ্ছে চীন। তো এখন চীন আর রাশিয়া তাদের রোলটা আপনার বুঝতে হবে। আরব রাষ্ট্র তো হেল্প করবে না, এটা তো বুঝাই বলছি আপনারে। তাহলে রইল বাকি কে? চীন আর রাশিয়া। এখন রাশিয়ার এখানে ধান্দাটা কি? রাশিয়ার কথা হচ্ছে আমি তো নিজেই ইউক্রেনের সাথে যুদ্ধ করতে করতে কাহিল। এখন ইউক্রেনের উপরে আমেরিকার প্রেশারটা একটু কমানো যাবে যদি ইরানরা একটু আমেরিকা অ্যাটাক করে, ঠিক আছে? এই জন্য আপনি দেখবেন যে কিছুদিন আগে শোনা গেছিল যে ইরানের সাথে রাশিয়া একটা চুক্তিও করছিল যে যদি ইরানরা আক্রমণ করে তাহলে রাশিয়া হেল্প করবে, ঠিক আছে? কিন্তু রাশিয়া কিন্তু কোনো সৈন্য পাঠায় নাই, কিছু পাঠায় নাই। আচ্ছা, এবার আসেন চায়না। চায়নার ধান্দা কি? চায়নার সবচেয়ে সস্তা তেল সে কেনে হচ্ছে ইরান থেকে, এবং ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা হচ্ছে চায়না, ঠিক আছে? কিন্তু চায়না এবং রাশিয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা কখনো আরেকজনের জন্য নিজের দেশে সৈন্য পাঠায় না। ইসরায়েলের জন্য যেরকম আমেরিকা সৈন্য পাঠায় এরকম সৈন্য তারা কখনো পাঠায় নাই কারোর জন্য, এবং ভবিষ্যতেও পাঠাবে না। তো চায়নার ইরানের কাছে চাহিদা যেটা, সেটা হচ্ছে যে চায়নার যে নতুন নতুন প্রযুক্তি আছে এই প্রযুক্তিগুলো সে লুকায় লুকায় ইরানরা দেয়। কেন দেয়? প্রযুক্তিগুলো টেস্ট করার জন্য। যেমন পাকিস্তানের সাথে যখন ইন্ডিয়ার যুদ্ধ লাগলো, সে করলো কি, পাকিস্তানের যে জেএফসি বিমান দিল 10 প্লাস EL-15 ক্ষেপণাস্ত্র দিল, এই দুইটার কম্বো দিয়ে সে টেস্ট করলো যে রাফালটা ফেলা যায় কিনা, এবং রাফাল ফেলা গেছে। একই রকম ভাবে ইরানরেও সে বিভিন্ন ধরনের প্রযুক্তি দেয় এটা টেস্ট করার জন্য তার প্রযুক্তি আসলে কাজ করে কিনা। তো এখন ইরান আবার চিন্তা করে দেখলো যে এরা আমার তো ডাইরেক্ট সাপোর্ট দিবে না, তাহলে আমার বাঁচার উপায় কি? তার বাঁচার উপর হচ্ছে হরমুজ বন্ধ করে দেওয়া। হরমুজ বন্ধ করলে তাহলে সবচেয়ে লস কার? চীনের। চীনের তেল বন্ধ, সস্তায় যে তেলটা পাইতো এই তেলটা পাচ্ছে না। চীন তো ভাবছিল যে চীন আবার ইরানরে চায়, মানে ইরান বেদখল হয়ে যাক এটা চায় না, কিন্তু চীনের আবার চাওয়া হচ্ছে ইরান হবে দুর্বল ইরান, যাতে আরো কম দামে তেল পাওয়া যায়। তো সবাই সব বুঝে, ঠিক আছে? তার মানে সবাই সব বুঝে। ইরানের প্রকৃত কোনো বন্ধু নাই, সবাই সবার স্বার্থ দেখে। ইয়েস, এবং ইরানের কোনো বন্ধু নাই, এবং ইরান তারপরেও টিকে আছে কেমন এটা অনেকে জিজ্ঞেস করে। টিকে থাকার মেইন কারণ হচ্ছে ইরানের ইতিহাস। আমি আবার আপনার এই হরমুজে আসবো, ছোট্ট করে একটু বলে আসি। ইরানের ইতিহাসটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে সেই সাইরাস দি গ্রেটের আমল থেকে ইরান কিন্তু বিদেশি শক্তির আগ্রাসন সামলায় অভ্যস্ত, এবং একসময় কিন্তু পারস্য সভ্যতা বিশ্বের একটা অংশ শাসন করছে। তাহলে প্রথমে তাদেরকে অ্যাটাক করছিল কারা? আলেকজান্ডার দি গ্রেট। তারপরে সেই আলেকজান্ডার দি গ্রেটের পরে অ্যাটাক করছে কারা? ধরেন এই যে মঙ্গোলিয়ানরা আসছিল, চেঙ্গিস খান, তৈমুর লং এরা আসছিল, এদের অ্যাটাক সামলাইছে। এরপরে কাদেরটা সামলাইলো? এই হযরত খালিদ বিন ওয়ালিদের আন্ডারে কিন্তু মুসলিম সেনাবাহিনী পারস্যে যুদ্ধ করতে গেছিল, এবং পরবর্তীতে যদিও মুসলিম সেনাবাহিনী পারস্য ওইভাবে দখল করে নাই, পার্সিয়ানরা কিন্তু আগে অগ্নি পূজা করত, ঠিক আছে? এরা পরে ইসলামে কনভার্ট হইলো, কনভার্ট হয়ে হযরত আলীর প্রভাব খুব বেশি, এবং তারা শিয়া প্রাধান্য। আচ্ছা, এরপরে তাদের সাথে যুদ্ধ লাগলো কাদের? অটোমানদের। অটোমানদের সাথে যুদ্ধের মেইন কারণটা কি? এরা হচ্ছে শিয়া, আর অটোমানরা বেসিক্যালি সুন্নি। আচ্ছা, এরপরে তাদের সাথে যুদ্ধ লাগলো কার? ইরাকের। 1980 সাল থেকে 88 সাল পর্যন্ত 8 বছর যুদ্ধ হইলো। এই 8 বছরে ইরাক আবার নিয়ে শাতিল আরব নিয়ে, হ্যাঁ, এবং তখন ইরানের কোনো ফ্রেন্ড ছিল না। এই রাশিয়া, তারপর আমেরিকা সবাই মিলে ইরাককে হেল্প করলো, এবং ইরাককে কেমিক্যাল উইপেন দিল। ইরাক আবার এই কেমিক্যাল উইপেন ইরানের উপরে প্রয়োগ করলো, তাতে প্রায় লাখখানেক ইরানি মারা গেল। তারপরে ধরেন এখন এই যে আমেরিকার বিরুদ্ধে তারা লড়তেছে। সুতরাং ইরানি লোকজনের জাতির ভেতরে, ডিএনএর ভেতরে ওই জিনিস আছে যে তারা পার্সিয়ান সভ্যতার একটা অংশ, তো সুতরাং তাদের ভিতরে এই জিনিসটা আছে, তারা এই ধাক্কা খেতে খেতে পারে। 1, 2 নম্বর হচ্ছে আল্লাহ ইরান এমন একটা রাষ্ট্র বানাইছে যে এই রাষ্ট্রকে আপনি এই হঠাৎ করে আক্রমণ করে দখল করতে পারবেন না, কারণ প্রকৃতিগত ভাবে এর 3 দিক পাহাড় দিয়ে ঘেরা, পাহাড় এবং মানে জলাভূমি দিয়ে ঘেরা।
আর একটা দিক ওপেন আছে, এটা হচ্ছে পাকিস্তান আফগানিস্তানের দিক থেকে যাওয়া যায়, ঠিক আছে? এছাড়া আপনি ওটাকে ক্যাপচার করতে পারবেন না। এরকম সুবিধা আরো বিশ্বের কয়েকটা দেশের আছে, যেমন সুইজারল্যান্ড। আপনি দেখবেন এই দেশটাকে আক্রমণ করে মানে দখল করা খুব কঠিন। তারপর আফগানিস্তান, রাশিয়ার লাল ফৌজ চেষ্টা করছে, পারে নাই। আমেরিকা তো হাইরা এখান থেকে পালাইছে। আরেকটা দেশ আছে বাংলাদেশ। বর্ষাকালে বাংলাদেশকে আক্রমণ করে হারানোর ক্ষমতা কোনো আর্মির নাই, এটা একদম ইন্ডিয়ান রাইটারের বইয়ে লেখা, ঠিক বলেন আছে? তাই? জি জি। তো এটা আল্লাহ প্রদত্ত জিনিসপত্র। এখন এই জন্যই তো মনে করেন যে সিকিম দখল হয়ে গেছে, হায়দ্রাবাদ দখল হয়ে গেছে, ইন্ডিয়া বাংলা দখল করার চেষ্টা করে নাই কখনো, ঠিক আছে? তো এটার একটা ঐতিহাসিক কারণ আছে, যারা যুদ্ধবিদ্যা নিয়ে পড়াশোনা করে তারা জানে এটা, যে এটা করা যাবে না। আর এখন তো মাসাল্লাহ বাংলাদেশের যে জনসংখ্যা, এটার টোকা দিলে পরে যে পরিমাণ ভিমরুলের মতো চারদিকে ছড়াবে, ওইটা ঠেকানো কঠিন। মানে সবাইকে হুইজি হবে নাকি, দেখবেন যে প্রক্সি হিসেবে দৌড়দৌড়ি শুরু করবে। এটা আমাদের দাদারা জানে। আচ্ছা, এবার ফিরে আসি হচ্ছে যে এই ইরানের যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটার কারণে মনে করেন যে ইরানকে স্থলপথে আক্রমণের চিন্তা 100 বার করতে হবে। এবং যদি আপনি দখলও করতে পারেন একবার ইরান, তারপরেও মনে করেন দখলদারিত্ব ধরে রাখতে পারবেন না। পারে নাই, আলেকজান্ডার পারে নাই, অটোমানরা পারে নাই, চেঙ্গিস খান পারে নাই, মানে মঙ্গল যারা তারা পারে নাই। আচ্ছা, তো তাইলে এখন এই মানে ইরানের যে শক্তি, এখান থেকে আবার আমি ফিরে আসি হরমুজে, আপনার গল্পটা নোক্তা দিয়ে ছেড়ে গেছিলাম। জি। এখন ইরান করছে কি, এই হরমুজটাকে যখন ক্লোজ করে দিছে, এখন তো ব্যবসা বাণিজ্য বন্ধ। এখন মনে করেন যে চীন আর রাশিয়া মিলে আমেরিকার প্রেশার দিতেছে, ঠিক আছে? আচ্ছা, সে আবার আরেকটা করছে কি, আরব রাষ্ট্র যেগুলো আছে এগুলার প্রেশার দিচ্ছে এক। দ্বিতীয়ত সে করছে কি, স্পেশালি সৌদি আরব এবং দুবাই, এই ইউনাইটেড আরব আমিরাত, তার একটা দুর্বলতা খুঁজে পাইছে। দুর্বলতা একিলিস হিল। একিলিস হিল মানে হচ্ছে যে একটা সিস্টেম অথবা একটা রাষ্ট্র অথবা একটা মানুষের সবচেয়ে দুর্বল জায়গা। তো যেহেতু পডকাস্ট, একটু গল্পটা বলি। প্লিজ প্লিজ সময় নিয়ে বলেন প্লিজ। এগিলিস হচ্ছে এই গ্রিক পৌরাণিকের বিখ্যাত এবং বীর যোদ্ধা, যে কখনো হারে নাই, ঠিক আছে? হেক্টরে হারায় দিছিল একিলিস। তো সেই একিলিসের বাবা ছিল দেবতা, মা ছিল মানবী। তো ও হওয়ার পরে ওর মা দেবতার কাছে বর চাইছিল যে আমার একিলিস যেন কখনো মানে তোমার মতো অমরত্ব পায়। তখন দেবতারা বললো যে সে তো মানব, এক সময় না এক সময় তারা মরতে হবেই। তো এখন একিলিসের মা তো নাসরবান্দা। তো তখন দেবতারা বললো যে এক কাজ করো, তুমি তোমার একিলিসকে নিয়ে স্টিংস নদীর পাড়ে যাও, গিয়ে তারে পানিতে একটা চুবান দিয়ে তুলো, ওর গায়ের যেই যেই জায়গা পানিতে ভিজবে ওই জায়গাগুলোতে মানুষের তৈরি কোনো অস্ত্র কখনো হিট করতে পারবে না। এরপরে ইংলিশ একটা যুদ্ধে গিয়ে তার পায়ের গোড়ালিতে একটা তীর লাগলো। লাগার পরে ওই তীরের আঘাতের থেকে গ্যাংগ্রিন হয়ে ইংলিশ মারা গেল, ঠিক আছে? তো এখন অনেকে জিজ্ঞেস করে যে ওর তো মরার কথা ছিল না, দেবতারা তো বলছিল যে কোথাও লাগবে না। তখন দেবতারা নাকি জবাব দিছে যে ইংলিশের মা যখন পানিতে ওর চুবান দেয় তখন ওর গোড়ালিতে ধরে চুবান দিছিল। তো যেই অংশটুকুতে আঙ্গুলের প্রেসার ছিল ওই অংশটুকুতে পানি টাচ করে নাই, এই জন্য বলে একিলিসের গোড়ালি, বা ইংলিশে বলে একিলিস হিল। ওই অংশটুকুই শত্রুর তীর আঘাত আনছে। ইয়েস। তো এই জন্য মানে এই প্রবাদটার নাম হচ্ছে একিলিস হিল, মানে শক্তিশালী মানুষের অথবা শক্তিশালী দেশের দুর্বলতা। তো সৌদি আরব আর ইউনাইটেড আরব আমিরাতের একিলিস হিল বা দুর্বলতা হচ্ছে তাদের পানি। যেমন তাদের সুপেয় পানির কোনো উৎস নাই। আমাদের দেশে যেরকম আমরা এই 30 ফিট 40 ফিট 100 ফিট গর্ত করলেই পানি পাই, ওখানে তো পাওয়া যায় না ভাই। ওরা পানি পায় থেকে, ওদের সমুদ্রের পানি পরিশোধন করে তারা খাওয়ার পানি বের করে। এখন ইরান বলছে যে আমার $5,000 2টা ড্রোন পাঠাবো আর 2টা মিসাইল পাঠাবো, তোমার দুই দেশের 2টা শোধনাগার আমি উড়াই দেব। আর বিজ্ঞানীরা যেটা বলছে যে যদি সৌদি আরবের পানি শোধনাগার ধ্বংস হয় তাহলে ম্যাক্সিমাম 14 দিন খাওয়ার মতো পানি থাকবে তাদের, তারপরে তাদের খাওয়ার পানি কিনতে হবে, ঠিক আছে? তো এখন সৌদি আরব পড়ছে না বিপদে।